আজকে লখনৌতে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা ঘুরে দেখব শাহ নজাফ ইমামবাড়া, লখনৌ রেসিডেন্সি আর সাদাত আলী খানের সমাধি। তবে এর আগের দুদিনে আমরা লখনৌতে অনেকগুলো জায়গা যেমন আম্বেদকর মেমোরিয়াল পার্ক, চটোরি গলি, ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, দিলকুশা কোঠি, লামার্টিনিয়ার কলেজ ইত্যাদি ঘুরে দেখি। এই সব জায়গাগুলো আমি দেখিয়েছি আমার আগের ভিডিওগুলোয়। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ একবার দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর আমার লখনৌ প্লেলিস্টের লিংক আই বাটনে দিয়ে দিলাম। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে 11টা 20 আর আমরা এসে পৌঁছে গেছি শাহ নজাফ ইমামবাড়া। আগে এখানটা দেখে নেব, তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোয় যাব। চলুন। আর এই হচ্ছে ইমামবাড়া। ভেতরে দেখতে পাচ্ছেন ইমামবাড়া রয়েছে, আমি বাইরে থেকে ছবি তুলছি। আর এই হচ্ছে গেট। আমরা এখন শাহ নজাফ ইমামবাড়া থেকে বেরিয়ে এলাম। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড। কিছু ফটো তুললাম, সেগুলো আপনাদের জন্য রাখলাম। আর অবশ্যই যখন লখনৌতে আসবেন এই ইমামবাড়ায় কিন্তু আসবেন। 10 থেকে 15 মিনিট লাগবে এখানে আপনাদের ঘুরে দেখতে। এখানে অনেকেই আসেন না, কিন্তু খুব সুন্দর জায়গা, আসবেন, এসে দেখে যাবেন। প্রথমেই আপনাদের একটা রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লখনৌ রেসিডেন্সি। লখনৌ রেসিডেন্সি যাচ্ছিলাম, তার ঠিক আগেই পড়লো টুম্ব অফ সাদাত আলী খান। সেখানে চলে এলাম, একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে সাদাত আলী খানের সমাধিটা বিশাল এবং এটা দেখা একটা অসাধারণ অভিজ্ঞতা। এই সমাধি, যা লখনৌয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে পড়ে, তার অসাধারণ স্থাপত্য এবং তার চারপাশের বাগানের জন্য পরিচিত। এই সাদাত আলী টুম্ব ভিজিট করার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। শাহ নজাফ ইমামবাড়া ভিজিট করতেও কোনো টিকিট লাগে না। এবার আমরা এসে পৌঁছলাম লখনৌ রেসিডেন্সিতে। টিকিট কেটে বেলি গার্ড গেট দিয়ে ভেতরের দিকে এগিয়ে চললাম। এখন বাজে 12টা 30 আর আমরা এসে পৌঁছে গেছি লখনৌ রেসিডেন্সিতে। তবে আপনাদের আগেই বলে দিই, আমার আওয়াজটা একটুখানি ডিফারেন্ট হতে পারে, কারণ মাইকটা খুলে ফেলতে আমি বাধ্য হয়েছি। এখানে ভেতরে মাইক নিয়ে ঢোকা অ্যালাউড নয়। আর এখানে ঢোকার জন্য 14 বছরের নিচে কোনো টিকিট নেই। 14 বছরের ওপরে টিকিট হচ্ছে 25 টাকা পার হেড। তো আমাদের লাগলো টোটাল 50 টাকা, আমার আর অনিন্দিতার। চলুন ভেতরে ঘুরে দেখা যাক। প্রথমেই এসে পৌঁছলাম আমরা এখানকার ট্রেজারি বিল্ডিংয়ে, যেটা একটা দোতলা স্ট্রাকচার। ব্রিটিশ আমলে এটা একটি কোষাগার হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু 1857-এর যুদ্ধের সময় এই ভবনটির কেন্দ্রীয় অংশটি কার্তুজ তৈরির জন্য একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করা হতো। রেসিডেন্সিতে এসেই প্রথম যেটা দেখতে পেলাম, দেখুন দেওয়ালে কী সব করে রেখে গেছে। নিজেদের ভালোবাসার চিহ্ন রেখে গেছে। আমার মতে এগুলোকে ভালোবাসা বলে না, নোংরামও বলে। কি করেছে দেওয়ালটা, পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছে নাম লিখে লিখে। এই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রেজারি বিল্ডিং, আর এপাশে এটা হচ্ছে নেটিভ হাউস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সোলজাররা এখানে থাকতেন। বেলিগার্ড গেটের কাছে এই নেটিভ হাউস একটি বিশাল ভবন। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির 13তম নেটিভ ইনফ্যান্ট্রিতে কর্মরত ভারতীয় সৈন্যদের বাসস্থান হিসেবে ব্যবহার করা হতো। 1857-এর প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় তার কৌশলগত অবস্থানের কারণে এটি ইংরেজদের জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স হয়ে উঠেছিল। সেই সময় গোলাবর্ষণে ভবনটি ধ্বংস হয়ে যায়। আপনারা যখন লখনৌ রেসিডেন্সিতে আসবেন, হাতে কিন্তু প্রচুর সময় নিয়ে আসবেন। জায়গাটার কোনায় কোনায় ইতিহাস রয়েছে। আমাদের ছোট্ট এক্সপ্লোরার টিনটিনের মাথায় এসে চলেছে প্রচুর প্রশ্ন, যেগুলোর জবাব দেওয়ার চেষ্টা আমরা সকলে করে চলেছি। এটা হলো ব্যাঙ্কোয়েট হল। এই হলটি নবাব সাদাত আলী খান নির্মাণ করেছিলেন।
এটি সম্ভবত এই পুরো এলাকার সবচেয়ে আকর্ষণীয় কাঠামো ছিল এবং এখানে বিশাল ঘরগুলো দামি ঝাড়বাতি আর আয়না দিয়ে সাজানো ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি বেগম কোঠির সামনে। এটা নবাব আসাফউদ্দৌলা বানিয়েছিলেন। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিউজিয়াম এখানকার। তো মিউজিয়ামে এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, আর ব্যাগ নিয়েও ভেতরে যাওয়া যাবে না। তো আমি বাইরে ওয়েট করছি ব্যাগ দুটো নিয়ে। অনিন্দিতা গেছে ভেতরে টিনটিনকে নিয়ে, তারপর অনিন্দিতা বেরোলে আমাদের ব্যাগগুলোকে ধরবে, আর আমি আর গোগল চলে যাব ভেতরটা দেখে আসব। যাদের ছোট ব্যাগ আছে তারা কিন্তু ওই যে সামনে যে ক্লোক রুমটা দেখা যাচ্ছে ওখানে ব্যাগ রাখতে পারেন। আমার ব্যাগটা যেহেতু খুব বড় ওখানে ফিট হলো না, তো ওই জন্য আমি এখানে ওয়েট করছি ব্যাগ নিয়ে। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য আলাদা করে কোনো টিকিট পারচেস করতে হবে না, যে মেন টিকিটটা আছে সেটাই এখানে এসে দেখালে ঢুকতে পারবেন। মিউজিয়ামটা ঘুরে এলাম আমরা, ভেতরে ভীষণ ইনফরমেটিভ, রেজিডেন্সির ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। ছবি দিয়ে বোঝানো রয়েছে আর একটা রেজিডেন্সির মডেলও করা রয়েছে, মানে কি কি আছে এই জায়গাটার মধ্যে সব কিছু দেখানো রয়েছে। আর ভেতরে ভিডিওগ্রাফি প্রহিবিটেড। যারা ইতিহাস ভালোবাসেন তাদের লখনউয়ের রেজিডেন্সিতে আসা উচিত। এই জায়গাটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই স্থানটি অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। আমাদের দেশের ইতিহাসে লখনউ রেজিডেন্সির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আমি যেরকম একটু আগে আপনাদের বলেছিলাম যে যখন লখনউ রেজিডেন্সিতে আসবেন হাতে সময় নিয়ে আসবেন, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন এই পুরো রেজিডেন্সি ঘুরে দেখার জন্য। লখনউ শহরে কি সুন্দর ফুটপাথ রয়েছে দেখুন। আমরা তো কলকাতায় ফুটপাথ কি জিনিস প্রায় ভুলতে বসেছি। লখনউ রেজিডেন্সি দেখে আমরা বেরিয়ে এলাম। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে হজরতগঞ্জ। এই যে বাঁদিকে রেলিংয়ের উল্টো দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে লখনউ রেজিডেন্সি, যেটা আমরা এক্ষুনি দেখে বেরোলাম। এই হজরতগঞ্জ মার্কেটের একটা ইউনিক জিনিস দেখুন, প্রত্যেকটা দোকানের কালো সাইনবোর্ড, তার উপরে সাদা দিয়ে লেখা, রাস্তার দুধারে সেম জিনিস। এসে গেছি আমরা লখনউয়ের আর একটা বিখ্যাত খাবার জায়গায়, এটা হলো রয়্যাল ক্যাফে। অনিন্দিতা যদিও মেনুটা দেখছে, তবে এখানে আমরা এখানকার স্পেশালিটি বাস্কেট চাট খাবো বলেই এসেছি। অর্ডার করে দিলাম বাস্কেট চাট, আর সেটা আসতেই আর থাকতে পারলাম না, শুরু করে দিলাম খাওয়া। দুর্দান্ত টেস্ট। এসে গেছে আমার পাইনাপেল শেক, আর বাস্কেট চাটে বেদানা দিয়েছে দেখুন, পুরো ভরিয়ে দিয়েছে বেদানায়। বাস্কেট চাটের সাথে এই একটা চাটনি দিয়েছে, শুধু এটাই খেয়ে নেওয়া যায়, এত ভালো খেতে এটা। এই বাস্কেট চাটের যে বাস্কেটটা যার মধ্যে চাটটা বানিয়ে দেয় সেটাও কিন্তু এডিবল, এটাও খাওয়া যায় আর অসাধারণ লাগছে খেতে। পাইনাপেল শেকটার ভেতরে পুরো ঠাসা আইসক্রিম দেওয়া আর পাইনাপেলের টুকরো দেওয়া। এই দেওয়ালটায় রয়েছে বিখ্যাত কিছু মানুষের ছবি যারা এখানে এসেছেন। হজরতগঞ্জে যদি কাউকে জিজ্ঞেস করেন রয়্যাল ক্যাফে কোথায়, আপনাকে দেখিয়ে দেবে। আর তাছাড়াও আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কোথায়। এই হজরতগঞ্জ মেট্রো স্টেশন আর ঠিক তার পাশেই রয়্যাল ক্যাফে। লখনউতে যখন আসবেন তখন এই রয়্যাল ক্যাফেতে অবশ্যই আসবেন। এখানকার স্পেশালিটি কিন্তু হচ্ছে বাস্কেট চাট। যখন খাবেন তখনই বুঝতে পারবেন কি খাচ্ছেন, কি সুস্বাদু। আমি বলে বোঝাতে পারবো না, না খেলে কিন্তু সত্যি বুঝতে পারবেন না। যখন লখনউতে আসবেন অবশ্যই এই রয়্যাল ক্যাফেতে কিন্তু আসবেন। এখানেই শেষ হচ্ছে আমাদের 3 দিনের লখনউ সফর। এখন হোটেলে ফিরছি। কালকে লখনউ থেকে সকালে আমাদের ট্রেন আছে কলকাতার উদ্দেশ্যে, কিন্তু কোনো এক কারণে ট্রেনটা 8 ঘন্টার ওপর লেট করে, আর তাই আমাদেরও কিছুটা সময় লখনউর হোটেল আর স্টেশনে কাটাতে হয়। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছয় লখনউ স্টেশনে, আর আমরা তাতে করে হাওড়া পৌঁছই। আর এই সব গল্প নিয়ে আসবো আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।